আচ্ছা, গুড আফটারনুন এভরিওয়ান। প্রাকৃতিক দুর্যোগের কারণে বা নেটওয়ার্ক কানেকশনের জন্য একটু অনুষ্ঠানটা দেরি করে স্টার্ট করতে হচ্ছে নেটওয়ার্ক ফল্টের জন্য। তো আমি শুরু করছি। এই প্রোগ্রামে উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রী, আমার কলিগস ও এনএসকিউএফ ডিপার্টমেন্টের অন্তর্গত আইটি ও আইটিএস সেক্টরের স্টেট কোঅর্ডিনেটর এবং উপস্থিত আছেন আমাদের গেস্ট স্যার। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আশা করি সবাই সুস্থ আছেন। বর্তমান এই কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা সকলেই আজ গৃহবন্দী, কিন্তু এই পরিস্থিতিতেও আমার প্রিয় ছাত্রছাত্রীদের পড়াশোনার যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ও ক্লাস নিচ্ছি, এবং তার জন্য আমরা মাঝে মধ্যে বিভিন্ন গেস্ট টিচারের সহায়তায় নতুন নতুন টপিক ওদের সামনে তুলে ধরছি। আজও ঠিক তেমনই যাদবপুর বিদ্যাপীঠের আইটি ও আইটিএস ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি গেস্ট লেকচারার সেশনের আয়োজন করা হয়েছে। আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন কলকাতার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির টিচিং অ্যাসিস্ট্যান্ট অমর্ত্য চক্রবর্তী স্যার। আমি আবারও ধন্যবাদ জানাই, উনি ওনার বিজি শিডিউল থেকে আমাদের মাঝে এসে আমাদের স্টুডেন্টদের সঙ্গে ওনার মূল্যবান বক্তব্য বা উনি যে টপিকটা আমাদের সামনে আলোচনা করবেন তিনি তা পরিবেশন করার জন্য বা পরিবেশন যে করবেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, উনি আমাদের মধ্যে অনলাইন সেফটি অ্যান্ড সিকিউরিটি সম্পর্কে আলোচনা করবেন আজকে। আমি বিশেষ কিছু কথা বলবো না, সরাসরি অমর্ত্য স্যারের কাছে চলে যাব এবং অমর্ত্য স্যারকে রিকোয়েস্ট করব আপনি আপনার বিষয়টি বা আপনি যে বিষয়ের সম্পর্কে আজকে আলোচনা করবেন তা আমাদের সামনে তুলে ধরুন। অমর্ত্য স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ স্যার, একদম আমার কথা শোনা যাচ্ছে? ওকে 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 স্যার। ওকে, আপনার কাছে প্রথমে আমি সরি চেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি খুব এইদিকে খুব বাজ পড়ছিল, বৃষ্টি হচ্ছিল, ওই জন্য একটু লেট হয়ে গেল আমাদের কাছ থেকে অনুষ্ঠানটা শুরু করার জন্য। আমার নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেছিল। হ্যাঁ স্যার, কাইন্ডলি রিকোয়েস্ট করছি স্যার কিছু মনে করবেন না, শুরু করুন। না না, একদমই স্যার, আমাদের এখানেও একই অবস্থা। মানে প্রাকৃতিক দুর্যোগ তো আছেই, তার সাথে আপনি যেমন বললেন মানে এই প্যান্ডেমিকের জন্য সবাই বাড়িতে বসে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এটার জন্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ। মানে আমি দেখছি 65 জনের একটা মিটিং গুগল মিটে আপনারা হোস্ট করছেন, তার মধ্যে আপনাদের মতো বয়স্ক মানুষরাও আছেন, ছাত্রছাত্রীরা আছেন। মানে এটা আমার বিশাল সৌভাগ্যের ব্যাপার। আমি স্যার প্রেজেন্ট করছি স্ক্রিনটা, যদি স্ক্রিনটা দেখা যায় তাহলে একটু আমাকে কনফার্মেশন দেবেন। ওকে স্যার, ওকে স্যার। এখানে কি স্যার স্লাইডটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে স্যার, কন্টিনিউ করুন স্যার। প্রেজেন্ট হয়ে গেছে তো আমি তাহলে স্যার স্টার্ট করছি আপনাদের পারমিশনে। বেশ, আমি শুরুতেই যারা পার্টিসিপেন্ট আছেন, অনেকে আমার থেকে ছোট বয়সী আছেন, অনেক আমার থেকে বয়সে বড় আছেন। আমি সবাইকে একটা অনুরোধ করব যে আমি কিছু জিনিস আজকে বলবো বা যেগুলো হয়তো আপনারা জানেন, মানে এমন নয় যে এগুলো সবই খুব মান করা নতুন জিনিস আমি আবিষ্কার করে বলছি আপনাদেরকে। আপনারা হয়তো অনেক কিছুই জানেন, আবার অনেক কিছু অজানাও থাকতে পারে। তো আমি যেগুলো বলবো যদি কোথাও কোনো সমস্যা হয় বুঝতে, দেখবেন আমাদের এই গুগল মিটের এখানে একটা চ্যাট বক্স আছে। তো আপনি ওখানে আপনি বা তুমি যে কেউ মানে আপনারা ওখানে নির্দ্বিধায় কিন্তু লিখে পাঠাতে পারেন। আর খানিকটা খানিকটা করে পড়ার পর বা দেখানোর পর বা বোঝানোর পর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যেন ওখানে একটা হ্যাঁ বা ইয়েস নো কিছু একটা লিখে দেন, যে হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে আমার একটা ভরসা থাকে। মানে মুখোমুখি বললে একরকম যেমন একটা সংযোগ তৈরি করা যায়, এই অনলাইন মোডে তো সেটা করা ঠিক সম্ভব হয় না, সেই কারণে আর কি রিকোয়েস্টটা করা। তো আমি আশা করছি আপনাদের
শুনতে বা বুঝতে খুব একটা সমস্যা হবে না। আমি আপনাদের পারমিশন নিয়ে তাহলে শুরু করলাম। আর যদি কোনো অংশে গিয়ে মনে হয় যে আমার অডিও আসছে না বা আমার কথা শোনা যাচ্ছে না, কাইন্ডলি আমাকে একটু ইন্টারাপ্ট করবেন। আমি অবশ্যই সেই জায়গাটা রিপিট করব, আমার কোনো বিরক্তি নেই তাতে। ঠিক আছে, উৎপল স্যার, আমি স্টার্ট করছি। ওকে স্যার, স্টার্ট। থ্যাংক ইউ স্যার। আমরা আজকে যে টপিকটা চুজ করেছি সেই টপিকটায় বলা হচ্ছে অনলাইন সেফটি অ্যান্ড সিকিউরিটি। এবার আজকে যুগটা, মানে এই প্যান্ডেমিকটা না হলে হয়তো আমরা এতটা গভীরভাবে টেরও পেতাম না। তো আজকে যুগটা পুরোপুরি অনলাইন মাধ্যমের যুগ হয়ে গেছে, যেখানে আমরা সবাই ইন্টারনেট পরিষেবার উপর প্রচন্ড ভাবে নির্ভরশীল হয়ে গেছি, মানে সেটার কোনো বিকল্প নেই। ঠিক আছে, সেই ক্ষেত্রে বেশ আমরা সবাই ইন্টারনেট পরিষেবার উপর প্রচন্ড ভাবে নির্ভরশীল ব্যবহার করে থাকি, মানে সেটার কোনো সেই পরিষেবাগুলো আমাদেরকে বলা হয় যে সেগুলো খুব সিকিউর, সেগুলো বেশ নিরাপদ পরিষেবা। বিভিন্ন ধরনের নিরাপত্তা তারা আমাদেরকে প্রোভাইড করে থাকে, সেটার তারা আমাদেরকে দেয়, ভাবে আমাদেরকে বলা হয় যে সেগুলো ছোটখাটো আমরা দেখাচ্ছি, সেগুলো বেশ নিরাপদ পরিষেবা। আমি প্রথমে আপনাদেরকে এই তিনটে ছবি থেকেই একটা শব্দ বারবার ফিরে ফিরে আসছে, সেটা হচ্ছে এনক্রিপশন। এই এনক্রিপশন ব্যাপারটা কি, এনক্রিপশন কিভাবে করে, এনক্রিপশনের প্রয়োজনীয়তা, সমস্তটা নিয়েই আমরা খুব মানে আড্ডার ছলেই খানিকটা এটাকে বোঝার চেষ্টা করবো যে কি হয়। তার জন্য কিছু ভারী ভারী শব্দ আমাদেরকে শিখতে হবে। প্রথম ভারী শব্দটা হচ্ছে এনক্রিপশন। দ্বিতীয় ভারী শব্দটা এনক্রিপশন থেকেই আসে, সেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। আমরা সবকটা শব্দই শিখবো এবং খুব সহজভাবেই শেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। ক্রিপ্টোগ্রাফি, ক্রিপ্টোগ্রাফিকে বলা হয় স্টাডি অফ এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন। আপাতত আমরা এটুকুই জানি, এই বিষয়ে আমরা খুব জলদি শিখতে চলেছি বা জানতে চলেছি। সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি কেন, কি দরকার? দিব্যি তো ছিলাম, আমার যদি এই এনক্রিপশন বা এত সিকিউরিটি না থাকতো সমস্যাটা কি ছিল, অসুবিধা কি হতো, সেটা কি, সেটাকে বুঝতে হবে। আর সবচেয়ে বড় প্রশ্ন যেটা একদম লাস্টে করা আছে, হোয়াট ইজ কমিউনিকেশন? কমিউনিকেশন বলতে আমি কি বুঝি, এইটা আমাকে আগে বুঝতে হবে বা জানতে হবে। এটা যদি আমি জানা বোঝার মধ্যে আনতে পারি, কমিউনিকেশনের মধ্যে কি কি ফ্যাক্টর কাজ করে, সেটা থেকে যদি আমি শুরু করতে পারি, তাহলে বাকি যতগুলো প্রশ্ন আছে সেগুলোর উত্তর আমি কিন্তু খুঁজে পেতে একটু সহজ হবে আমার। তো এই অবধি আশা করছি কারোর কোনো সমস্যা হবে না বুঝতে। তা আমি এখান থেকে শুরু করছি, ঠিক আছে? তাহলে প্রথম আমাদের জানার দরকার এই কমিউনিকেশন। এই কমিউনিকেশনটাকে যদি আমি একটা ইন্টারনেট পরিষেবা বা অনলাইন পরিষেবার দৃষ্টি থেকে দেখার চেষ্টা করি, তাহলে কমিউনিকেশনকে আমি কিভাবে দেখতে পারি? নর্মাল অবস্থাতে, একদম যখন আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং ইত্যাদিতে প্রয়োজন আমাদের যখন ছিল না, সেই অবস্থাতে আমি যদি কমিউনিকেশনের কথা ভাবি,
সেই অবস্থাতে কমিউনিকেশন কি ধরনের হতো না, পার্সন এ মানে একজন ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির সাথে মুখোমুখি কথা বলতো, ঠিক আছে। এবং এই যে কথাটা সে বলতো এটাকে বলা হয় স্পোকেন কমিউনিকেশন বা ভার্বাল কমিউনিকেশন, ঠিক আছে। তো এবার যারা আপনারা জানেন এটা খুবই সাধারণ একটা ব্যাপার। এবার সেই যে আমি কথাটা বলছি, আমি ধরুন উৎপল স্যারের সাথে কথা বলছি, এবার আমি আর উৎপল স্যার খানিকটা দূরত্বেই দাঁড়িয়ে আছি। এবার আমি যে কথাটা বলছি উনি সেই কথাটা শুনতে পাচ্ছেন, খুব স্বাভাবিক একটা ব্যাপার যেটা প্রত্যেক দিন হয়ে থাকে আমাদের সাথে। কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি একটা ফ্যাক্টর কাজ করে, সেটাকে বলা হয় চ্যানেল বা মিডিয়াম। আমাদের যখন আমরা ফিজিক্যালি কমিউনিকেট করি, আমার আর উৎপল স্যারের মধ্যে মিডিয়াম হচ্ছে হাওয়া। হাওয়ায় হাওয়ায় আমার কথাটা ওনার অবধি পৌঁছচ্ছে এবং উনি শুনতে পাচ্ছেন, উনি যা বলছেন সেটা আমি শুনতে পাচ্ছি। তাহলে আমাদের মাঝে একটা মিডিয়াম কাজ করছে, যেটা এই ক্ষেত্রে হচ্ছে কিছুই না, আমাদের মাঝে যে হাওয়াটা আছে, যে বায়ু আছে, সেই বায়ুর মাধ্যমে শব্দ তরঙ্গগুলো গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে আমি এইটুকু আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি তাহলে একটা কনক্লুশনে আসতে পারি যে আমার একটা কমিউনিকেশনের মধ্যে একটা মিডিয়াম বা চ্যানেল চাই। এছাড়া আমার কি চাই? এছাড়া আমার চাই হচ্ছে একটা সোর্স, মানে আমার কমিউনিকেশনটা যে হচ্ছে কোনো একটা তথ্য আদান প্রদান হচ্ছে, কেউ কিছু একটা বলছে, কেউ কিছু একটা শুনছে, তাহলে যে বলছে বা যেখান থেকে তথ্যটা আসছে সেটা হচ্ছে সোর্স বা উৎস। আর একটা ডেস্টিনেশন দরকার, যে আমার যে কমিউনিকেশনটা হবে সেখানে তথ্যটা কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, শ্রোতা কেউ একজন তথ্যটা নিচ্ছে, সেটা হলো আমার ডেস্টিনেশন। তাহলে একটা কমিউনিকেশনের ক্ষেত্রে এই তিনটে জিনিস আমার প্রয়োজন, একটা মিডিয়াম বা যেটাকে চ্যানেল বলা হয়, একটা উৎস বা সোর্স, আর একটা গন্তব্য বা ডেস্টিনেশন। একটা খুব সহজ আরেকটা এক্সাম্পল যদি নিই, এখন আমরা অনলাইন মোডে আছি, তো কমিউনিকেশন অনলাইন মোডে আমি কিভাবে ডিফাইন করব না, এই ক্ষেত্রে আমি হলাম উৎস, আমি স্পিকার। এটা বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আপনারা সবাই যারা আছেন, আপনারা সবাই হলেন অডিয়েন্স, এটা হলো গন্তব্য, ডেস্টিনেশন। খুব ভালো কথা। তাহলে আমাদের মাঝে এখন মিডিয়াম বা চ্যানেল হিসেবে কি কাজ করছে, এটা কি আপনারা কেউ চ্যাট বক্সে একটু লিখে পাঠাবেন? তাহলে আমি আবার একটু আশ্বস্ত হবো যে সংযোগটা রয়েছে। ইন্টারনেট, একদম। তাহলে উত্তর হলো ইন্টারনেট। বেশ, তাহলে এই ব্যাপারটা আমরা খুব সহজেই ধরতে পারছি। আমি খুব খুব ভালো এই জিনিসটা সহজে ধরতে পারছি, এটা খুব ভালো জিনিস। তাহলে কমিউনিকেশনের মূল যে বক্তব্যটা সেটা সবার কাছে মোটামুটি আমি ধরে নিচ্ছি, বোঝা গেছে। তাহলে এবার আমরা কমিউনিকেশন থেকে একটুখানি এগিয়ে আসি, আমরা স্পোকেন বা ভার্বাল বা মৌখিক যে কমিউনিকেশনটা সেখান থেকে একটুখানি এগিয়ে যাই। এগিয়ে গেলে আমরা পাবো হচ্ছে, আচ্ছা এই উত্তরটা আমরা পেয়ে গেছি অলরেডি। বেশ, এবার কমিউনিকেশনের যে মিডিয়ামটা বা যে চ্যানেলটা সেটা আলাদা হতে পারে। সেটা বায়ু হতে পারে ফর স্পোকেন কমিউনিকেশন, যখন আমি মৌখিক কমিউনিকেশন করছি একটু কম দূরত্বে তখন সেটা বায়ু হতে পারে। বিশাল দূরত্বে হলেও আমি মাইক নিয়ে বায়ুর সাহায্যেই করি। রিটেন কমিউনিকেশন যেটা লিখিত হয়, সেক্ষেত্রে আমি কাগজ ব্যবহার করি। আজকের যুগে দাঁড়িয়ে স্পোকেন বা মৌখিক কমিউনিকেশন এবং লিখিত কমিউনিকেশন দুটোই কিন্তু আমি ইন্টারনেটের মাধ্যমে করতে পারি, ঠিক আছে। তো এই জায়গাটাই তৃতীয় যে পয়েন্টটা, এই পয়েন্টটাই হচ্ছে আমাদের আজকের যে টপিকটা, সেই টপিকটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট বা জরুরি। এই পয়েন্টটা মাথায় রেখেই আজকের যুগে দাঁড়িয়ে সমস্ত ধরনের যে সিকিউরিটি বা নিরাপত্তা দেওয়া হয় ইন্টারনেট বা ইন্টারনেটের কমিউনিকেশনের ক্ষেত্রে, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। বেশ, এবার একটা স্পোকেন কমিউনিকেশনকেই যদি আমি মাথায় রেখে আবার বোঝার চেষ্টা করি, কারণ ওটা সবচেয়ে সোজা। তাহলে আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে পার্সন এ পার্সন বি তারা কমিউনিকেট করছে, কথাবার্তা বলছে। পার্সন সি সে আড়ি পাচ্ছে, তার কানটা দেখুন বড় হয়ে গেছে, সে একটু দূরে দাঁড়িয়ে আড়ি পেতে শোনার চেষ্টা করছে যে কি বলছে, শুনি তো, দেখি তো, ঠিক আছে। এই যে টেন্ডেন্সিটা, এটাকে আমরা বাংলায় বলি আড়ি পাতা। এবং যারা এই ধরনের কাজ করেন তাদেরকে আমরা খুব একটা ভালো চোখে দেখি জেনারেল অবস্থায়, সাধারণ অবস্থায়। তো এই জিনিসটাও বুঝতে খুব একটা সমস্যা হচ্ছে না কারুর, এটা আমরা সবাই জানি, এটা আমাদের সাথে প্রত্যেক দিন হয়ে থাকে। মানে আমি আমার বাড়িতে কথা বলছি, পাশের বাড়ির লোকে শুনছে, আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি, কেউ একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, এই ধরনের ব্যাপারগুলো হয়ে থাকে, খুব স্বাভাবিক। আচ্ছা, এই প্রবলেমটাকে অ্যাকচুয়ালি ইন্টারনেট সিকিউরিটি বা অনলাইনে নিরাপত্তার দৃষ্টিভঙ্গি থেকেও একটা প্রবলেম হিসেবেই ধরা যেতে পারে। এবং এই প্রবলেমটাকে বলা হয়ে থাকে ইভসড্রপিং।
যেটাকে আমরা বাংলায় বলি আড়ি পাতা, আমি হাইলাইট করলাম, এটাকে আমরা বলি ইভসড্রপিং। ঠিক আছে, আচ্ছা। এবং যে অযাচিত ব্যক্তি আমাদের কমিউনিকেশনটায় আড়ি পাতার বা ঢোকার বা তথ্য জেনে নেওয়ার চেষ্টা করছে তাকে আমরা বলি ইন্ট্রুডার। যে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ার চেষ্টা করছে তাকে আমরা বলি ইন্ট্রুডার। তাহলে ইন্ট্রুডার ইজ আনওয়ান্টেড ইন আ কমিউনিকেশন। একটা কমিউনিকেশনে এই ইন্ট্রুডার, এই তৃতীয় ব্যক্তি কখনোই, তাকে আমরা চাই না যে আসুক, সে নিজে থেকেই আসে, সে নিজে থেকেই মাঝখানে ঢুকে ঝামেলা করার চেষ্টা করে বা চুপচাপ সব শুনে নেওয়ার বা জেনে নেওয়ার চেষ্টা করে। তাহলে এই ধরনের প্রবলেম গুলোকে আটকানোর জন্য একটা সিকিউরিটি মেকানিজম প্রয়োজন। সেই কারণেই কিন্তু এই ধরনের প্রবলেম গুলো থেকে রক্ষা পাওয়ার জন্যই একটা নিরাপত্তার প্রয়োজন দরকার হয় বা প্রয়োজন পড়ে। ঠিক আছে, তো এইটাও খুব সহজ ভাবেই বোঝার মতো একটা বিষয়, এটা বুঝতেও আমাদের কারোর খুব অসুবিধা হওয়ার কথা না। এবারে আমরা স্পোকেন কমিউনিকেশনে যে আড়ি পাতে তাকে দেখতে পাই, তাই না? তাকে আমরা দেখতে পাই এবং তার দিকে কটমট করে তাকালে সে একটু দূরে সরে যায়, খুব সহজ একটা সমাধান আছে। কিন্তু এবারে আমরা আরেকটুখানি অন্যভাবে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। ধরুন একটা লিখিত কমিউনিকেশন চলছে, আমি উৎপল স্যারকে একটা চিঠি লিখলাম, তা আমি 4 লাইন লিখলাম, আমি পোস্ট অফিসের মাধ্যমে উৎপল স্যারের কাছে চিঠিটা পৌঁছে দিলাম। আমি হলাম পার্সন এ, যে প্রেরক, যে পাঠাচ্ছে, গন্তব্য হচ্ছে উৎপল স্যার। বেশ, এবারে এই চিঠিটা চলে যাবে, আমি পোস্ট অফিস উৎপল স্যারের বাড়ি অব্দি পৌঁছে দেবে, আমাদের মধ্যে একটা কমিউনিকেশন হলো। এবার এমন হতেই পারে যে আমি চিঠিটা পোস্ট অফিসে গিয়ে ফেললাম, এই তৃতীয় ব্যক্তি যার এত কৌতূহল আমাদের জীবনের মধ্যে, সে এসে কি করলো, সে চিঠিটা পোস্ট অফিস থেকে নিল, তার হয়তো অ্যাক্সেস আছে, হতেই পারে সে বিশাল কেউ, সে চিঠিটা নিল, সে চিঠিটা নিয়ে পড়ে দেখলো যে আমি কি বলছি, তার খুব খুব কৌতূহল তার আমার জীবন নিয়ে, এবং সে পড়ে আবার সেটা ঠিক আছে, ও জেনে নিল আমি কি বলছি, ব্যাস, ওর আর কোনো কৌতূহল নেই, ওর জানাটা দরকার। ও জেনে নিয়ে চিঠিটা আবার পাঠিয়ে রেখে দিল, ওটা উৎপল স্যারের কাছে চলে গেল, কোনো অসুবিধা নেই। তাহলে আমি জানলাম না যে আমার আর উৎপল স্যারের কমিউনিকেশনের মাঝে একটা তৃতীয় ব্যক্তি এসছে, আবার উৎপল স্যারও জানতে পারলেন না যে আমার আর ওনার কমিউনিকেশনের মাঝে একটা তৃতীয় ব্যক্তি এসছে। এটা একটা খুব বড় সিকিউরিটি থ্রেট। ঠিক আছে, তাহলে রিটেন কমিউনিকেশনের ক্ষেত্রেও এই আড়ি পাতা বা ইভসড্রপিংটা কিন্তু সম্ভব, এবং সেটা এইভাবেই সম্ভব। এই স্লাইডটা থেকে আমরা এটুকুই খালি বোঝার চেষ্টা করছি যে রিটেন কমিউনিকেশনের ক্ষেত্রে এই আড়ি পাতা ব্যাপারটা কিন্তু প্রকট ভাবেই সম্ভব, এবং এটা করা হয়ে থাকে। মানে আমরা একটু পরে দেখবো এই কি ধরনের নিরাপত্তার প্রবলেম গুলো হয়, কখন কখন কোন কোন সময় কিভাবে এগুলো উদ্ভব হয়েছে, সবই জানবো আস্তে আস্তে। যাই হোক, এইটা বোঝা গেছে। তাহলে এরপরে আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা কি, আমি উৎপল স্যারকে বললাম, স্যার ভালো আছেন? আমি ভালো আছি। আমি এটা লিখে একটা চিঠি পাঠালাম। আমি চিঠিটা, এই যে সলিড লাইনটা যত দূর অব্দি এসছে ওটা হলো পোস্ট অফিসে গিয়ে আমি ড্রপ করে দিলাম চিঠিটা লিখে। এই তৃতীয় ব্যক্তি, অযাচিত ব্যক্তি, যে আমাদের যার এত কৌতূহল জীবনে, সে কি করলো, সে পোস্ট অফিস থেকে চিঠিটা তুলে নিল, সে চিঠিটা তুলে নিয়ে পড়লো, ও এটা লিখেছে, আচ্ছা ঠিক আছে। সে কি করলো, সে অন্য একটা চিঠি লিখে দিল, আমার মতো হাতের লেখা করে সে অন্য কিছু কথা লিখে দিল, স্যার করুণা। সে এই চিঠিটা লিখে আবার পোস্ট অফিসে ফেলে দিল, এবং পোস্ট অফিস সেটা উৎপল স্যারের বাড়িতে পৌঁছে দিল। তাহলে ভালো করে দেখুন, আমি যখন চিঠিটা লিখলাম আমি 3 লাইন লিখেছিলাম, স্যার ভালো আছেন? আমি ভালো আছি। এটা লিখতে আমার 3টে লাইন লিখেছিল। সে সেটা পড়েছে, সে সেটা পড়ে কি করলো, সে একটাই লাইন লিখলো, স্যার করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে। সে লিখে সেটা উৎপল স্যারকে পাঠালো। উৎপল স্যার যখন চিঠিটা পেলেন, উনি দেখলেন 2টো লাইন লেখা আছে, এবং উনি অ্যাকচুয়ালি বুঝতে পারলেন না যে ঘটনাটা কি ঘটলো। আমার সাথে তো অমর্তর এই ধরনের কোনো কথাবার্তা হয়নি, হঠাৎ করে এই কথাটা কেন লিখি। তাহলে এখানে আমি খুব 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 সাধারণ একটা এক্সাম্পল দিয়েছি। এই ধরনের যে ব্যক্তি বাগড়া দেয় একটা কমিউনিকেশন বা একটা কথোপকথনের মধ্যে, যে ব্যক্তি ঢুকে পড়ে, সে কিন্তু এরকম বিভিন্ন জিনিস লিখে ক্ষতিও করতে পারতো। সে যদি এই 2টো লাইনের জায়গায় আরো 2টো অন্য লাইন লিখতো, যেখানে ধরুন অপমানজনক কিছু লেখা আছে বা ক্ষতিকারক কিছু লেখা আছে, দিয়ে সেটা আমার নাম করে উৎপল স্যারকে পাঠিয়ে দিত, তাহলেও কিন্তু উৎপল স্যারের বোঝার কোনো উপায় থাকতো না যে চিঠিটা কি সত্যি অমর্ত্য পাঠালো। উনি তখন কিন্তু বুঝতেনও না যে মাঝে একজন ঢুকে পড়েছে। তাহলে সেটাই এখানে লেখা আছে যে ইন্ট্রুডার, যে অযাচিত ব্যক্তি,
হি অর শি মে টেক দ্য মেসেজ, সে এই চিঠিটা নিতে পারে, অরিজিনাল চিঠিটা, আসল চিঠিটা, চেঞ্জ দ্য টেক্সট, তাতে যা লেখা আছে সেটা সে পরিবর্তন করতে পারে এবং সেটা যেটা গন্তব্য সেখানে পাঠিয়ে দিতে পারে। এবারে যে পাঠক যার কাছে চিঠিটা পৌঁছলো সে কি ভাববে? সে ভাববে চিঠিটা এসছে ওই অমর্ত্যর কাছ থেকে এসছে, এবং সে যদি চিঠিটা বদলে গিয়ে থাকে সে হয়তো আমার ব্যাপারে একটা তার বিরূপ ধারণা তৈরি হবে। সে ভাববে যে যা অমর্ত্য হঠাৎ করে তার কি হলো, তাই না? তাহলে এই ধরনের ইভসড্রপিং বা আড়ি পাতা, শুধু যে তথ্য লিক হয়ে যাওয়া বা অন্য লোক তথ্য জেনে যাবে সেই ভয়টাই থাকে তা নয়, তার বাইরে কিন্তু এই ধরনেরও একটা ভয় থেকে যায়। ঠিক আছে, তাহলে এই জায়গাটা অবধি আশা করছি বোঝা গেছে। তো যদি বোঝা গিয়ে থাকে আবার আমি রিকোয়েস্ট করবো একটা ইয়েস লিখে দিন চ্যাট বক্সে, তাহলে আমি মোটামুটি একটু ভরসা পাই যে হ্যাঁ আচ্ছা বেশ ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে বোঝা গেছে, তাহলে আমরা আবার এগিয়ে যাই। ঠিক আছে ঠিক আছে, আমরা এগিয়ে যাই। তাহলে আমাদেরকে দুটো জিনিস যেটা বুঝতে হবে, আবার লেখা আছে যে it is not always possible to make the channel or the medium secure. সবসময় যদি আমি এটা ধরে নিই যে আমি যে চ্যানেলটা বা যে মিডিয়ামটাকে ইউজ করছি, ব্যবহার করছি, সেটা খুব নিরাপদ, সেটা ধরে নেওয়া কিন্তু আমার চরম একটা ভুল হবে। ঠিক আছে, এটা সবসময় করা সম্ভব নয়। একটা পোস্ট অফিসে গিয়ে চিঠিটা আমি ড্রপ করার পর সেই চিঠিটা কি ভাবে কতদিন পর কার কার হাত বদল হয়ে তারপর উৎপল স্যারের বাড়িতে যাবে, সেটা যদি আমাকে জানতে যেতে হয় তার থেকে ভালো হচ্ছে চিঠিটা আমি নিজে নিয়ে ওনার বাড়িতে দিয়ে আসি, তার থেকেও ভালো হচ্ছে আমি মুখোমুখি কথাটা বলে আসি। সুতরাং চ্যানেল বা মিডিয়ামটা যে নিরাপদ নয় সেই ধারণাটা মাথায় রেখে সেই সন্দেহটা নিয়ে বেঁচে থাকা খুব কষ্টকর, বা চ্যানেলটাকে আমি নিরাপদ ধরে নেওয়াটাও খুব কিন্তু কষ্টকর। তাহলে ইট ইজ বেটার, ভালো হয় যদি আমি মেসেজটাকে, আমার যে চিঠিটা আমি যেটা বলতে চাইছি বা যেটা লিখতে চাইছি, খুব ভালো হয় আমি যদি সেইটাকে নিরাপদ করে ফেলতে পারি। আমি যেটা বলতে বা লিখতে চাইছি সেই লেখা বা বলাটাকেই যদি আমি কোনোভাবে একটু নিরাপত্তা দিতে পারি, তাহলে চ্যানেলে কি হলো না হলো যদি ধরেই নিচ্ছি, সবসময় যদি ধরে নিই যে একজনকে বাড়ি পাতবেই, তাহলেও সে যেন বুঝতে না পারে আমি কি বলছি বা আমি কি লিখছি, সেই জায়গাটা তৈরি করাটা হলো আমাদের আজকের দিনে সবচেয়ে প্রধান উদ্দেশ্য। এবং ইন্টারনেট পরিষেবা যেহেতু এখন চ্যানেলটা হয়ে গেছে ইন্টারনেট, সে কারণে আমাদের এই নিরাপত্তার জায়গাটা আরো বেশি করে প্রয়োজন হয়ে পড়েছে। বেশ, তাহলে সলিউশন এখানে খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে। সলিউশন হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। তাহলে এবার এই শব্দটা এসে আমরা পড়লাম, তাহলে আমাদের একদম নিচে ওই প্রশ্নগুলোর মধ্যে একদম নিচে যে প্রশ্নটা ছিল কমিউনিকেশন কি, সেটা আমরা বুঝতে পেরে গেছি। তার ঠিক উপরে ছিল যে ক্রিপ্টোগ্রাফি কি এবং সেটার কি প্রয়োজন, কেন দরকার ক্রিপ্টোগ্রাফি। তো সেই দরকারের খানিকটা অংশ আমরা দেখলাম। এরপরে ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে আমরা খানিকটা জানবো এবং তখন ওই প্রয়োজনটা আমরা আরো বেশি করে কি বলবো অনুভব করবো যে প্রয়োজনটা কেন পড়ছে। বেশ, তাহলে ক্রিপ্টোগ্রাফিকে যেমন নর্মাল হয় আর কি, আমরা একটা ডেফিনিশন দিই, আমরা বোঝানোর চেষ্টা করি ভেঙে ভেঙে। তো এটা হচ্ছে একটা টেকনিক। কিসের টেকনিক? না, কমিউনিকেশনকে প্রোটেক্ট করা। আমি যখনই কোনো কমিউনিকেশন করছি সেটাকে আমি কি করে নিরাপত্তা দেবো, কি করে নিরাপদ করবো, এটা একটা উপায়। আচ্ছা, কমিউনিকেশনটা রিটেন হতে হবে না, ওটা ভার্বালও হতে পারে। যে কোনো ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রেই কিন্তু ক্রিপ্টোগ্রাফি সম্ভব। এবারে এই তৃতীয় যে পয়েন্টটা, এই তৃতীয় পয়েন্টটা বুঝতেই আমাদের খানিকটা একটু কিছুটা ধৈর্য ধরতে হবে। আরো বলা আছে ইউজ কিজ। কি মানে এখানে হচ্ছে চাবি। তো আমরা বিভিন্ন, যেমন দরজা খোলার জন্য আমার চাবি থাকে, বাইরের দরজার এই চাবি, আমার ছাদের দরজার এই চাবি, আমার ড্রয়িং রুমের এটা চাবি, এই ধরনেরই আর কি। তো ঠিক সেরকমই আমি যখন কাউকে একটা তথ্য পাঠাচ্ছি, যখন কিছু বলছি বা কিছু লিখছি, আমি বিভিন্ন চাবি দিয়ে যদি ধরে নিই, ভাবার চেষ্টা করি, কল্পনা করি, আমি একটা চাবি দিয়ে, একটা বিশেষ চাবি দিয়ে আমি সেই তথ্যটাকে লক করে দিলাম। ঠিক সেরকমই এভাবে এখানে যেটা করা হয় ক্রিপ্টোগ্রাফিতে, আমি একটা চাবিকে ব্যবহার করে আমার যেটা বলার আছে বা যেটা লিখে পাঠাবো সেটাকে একটা অন্য রূপ দিচ্ছি। তো কনভার্ট দ্য টেক্সট অর ভয়েস টু আ ডিফারেন্ট ফর্ম। আমি যেটা লিখছি, স্যার ভালো আছেন, আমি ভালো আছি, এটা ধরুন আমি লিখতে চাইছি, আমি একটা চাবিকে ব্যবহার করে সেটা এমন ভাবে লিখলাম কেউ আর বুঝতেই পারলো না আমি কি লিখেছি। এটা আমরা দেখবো, উদাহরণ সমেত আমরা দেখবো। তো এবারে আমি যদি একটা অন্য রূপ দিয়ে ফেলতে পারি, আমার আসলে যেটা বলার আছে সেটাকে যদি একটা অন্য রূপ দিয়ে ফেলতে পারি, তাহলে যে ইন্ট্রুডার মানে সেই তৃতীয় ব্যক্তি যার কানটা বড় হয়ে গেছিল, যে আড়ি পাচ্ছিল,
সে বুঝতে পারবে না। সেই নতুন নতুন যে রূপটা, নতুন যেটা দাঁড়াচ্ছে আমার এই চাবিটা ব্যবহার করার পর, সেটা পরে সে কিছু বুঝতে পারবে না। এটাই আশা করা হয় সেটা। তো ক্রিপ্টোগ্রাফির উদ্দেশ্য এটাই ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করার উদ্দেশ্য, যে আমি আমার যেটা অরিজিনালি পাঠানোর, আমার যেটা অ্যাকচুয়ালি বলার, সেটাকে সেই অবস্থায় সেই রূপে না রেখে আমি অন্য একটা রূপ দিয়ে ফেললাম, যাতে করে যে তৃতীয় ব্যক্তি আরই পাচ্ছে সেও যেন বুঝতে না পারে যে আমি কি বলেছি। তবে এবার শেষ জায়গাটা হলো যে ক্রিপ্টোগ্রাফি দুটো শব্দ থেকে এসছে। বিশেষ করে ক্রিপ্ট এই কথাটি আদিমকালে ইজিপ্টে যে পিরামিড গুলো ছিল, সেইখানে যে তারা মাটির নিচে যে গুহার মতো তৈরি করতো, বিভিন্ন মূল্যবান জিনিস রাখতো বা মৃতদেহগুলি রাখতো, সংরক্ষণ করতো, সেগুলোকে বলা হতো ক্রিপ্ট। তো ক্রিপ্ট কথাটি রিপ্রেজেন্ট করে বা তার মানে দাঁড়ায় হিডেন, যেটা লুকানো আছে, বা ভল্ট, যেখানে আমি কোনো জিনিসকে খুব যত্ন করে খুব নিরাপদ ভাবে লুকিয়ে রাখতে পারি। আর গ্রাফি কথাটা এসছে গ্রাফ থেকে, বেসিক্যালি রাইটিং, মানে কিছু লেখা বা কিছু আঁকা, কিছু ডিসপ্লে করা, সেখান থেকে। তো ক্রিপ্টোগ্রাফি মানে ধরে নেওয়া যেতে পারে দ্য আর্ট অফ রাইটিং থিংস বাই হাইডিং ইনফরমেশন। ঠিক আছে, দ্য আর্ট অফ হাইডিং ইনফরমেশন ইন রিটেন টেক্সট, এই ধরনের একটা ধরে নেওয়া যেতে পারে। এবারে এই ক্রিপ্টোগ্রাফি টুকু অবধি জানলেই কি আমার উত্তরগুলো পেয়ে গেলাম? তাহলে হোয়াটসঅ্যাপ কিভাবে আমাকে সিকিউর করে আমি জানতে পারলাম না। আমাকে জিমেল কেন বলে এনক্রিপ্টেড, ও কি করে? ক্রিপ্টোগ্রাফি এইটুকু বলে দিলে হবে না, আমাকে আরো গভীরে গিয়ে ব্যাপারটা বুঝতে হবে। এবার আমরা সেটাই চেষ্টা করব। তার আগে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে। ক্রিপ্টোগ্রাফি দু ধরনের হয়, খুব মানে ক্রিপ্টোগ্রাফি একটা খুব নিজে একটা বিশাল সাবজেক্ট। তো কম্পিউটার সায়েন্স বা এই লাইনে যারা, আপনারা অনেকেই নিশ্চয়ই পড়াশোনা করেছেন, ক্রিপ্টোগ্রাফি আপনারা জানবেন একটা বিশাল সাবজেক্ট, মানে বহু অ্যালগোরিদম আছে, বহু টেকনিক আছে। তো খুব সাধারণ ভাবে যদি বুঝতে হয়, ক্রিপ্টোগ্রাফির দুটো ভাগ আছে। একটা হচ্ছে সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি। সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে কি হয় না, এই জায়গাটা বুঝে নিতে হবে, সেম সিক্রেট কি, একটাই কি থাকে, একটাই চাবি থাকে, যে চাবিটা লুকানো আছে, চাবিটা মাত্র দুজন জানে, যে সেন্ডার, যে মেসেজটা পাঠাচ্ছে তার কাছে ওই চাবিটা আছে, এবং যে রিসিভার তার কাছে ওই একই চাবি আছে। বাকি পৃথিবীর কারুর কাছে ওই চাবিটা নেই, বাকি পৃথিবীর কেউ জানে না ওই চাবিটা, আর কারুর কাছে জানা নেই। যে মেসেজ পাঠাচ্ছে সে জানে, যে মেসেজটা রিসিভ করছে সে জানে। এটাকে বলা হয় সিমেট্রিক। সিমেট্রিক মানে হচ্ছে সমান, তাই না? তো দুদিকেই চাবিটা সমান থাকছে, সেন্টারের কাছে যা চাবি, রিসিভারের কাছেও সেটাই চাবি। এটা হলো প্রথম ধরনের ক্রিপ্টোগ্রাফি, এবং এটা সিম্পলার টু আন্ডারস্ট্যান্ড। এটা আমাদের খুব সহজে আমরা বুঝতে পারি কিভাবে কাজ হচ্ছে কিনা। আমরা অ্যাকচুয়ালি এটাই আজকে শিখবো। এছাড়া আরেকটি উপায় আছে যেটাকে বলা হয় অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। অ্যাসিমেট্রিক কি এর ক্ষেত্রে কি হয়, দুটো আলাদা কি ব্যবহার করা হয়, টু ডিফারেন্ট কিস। এবার সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেন্ডার এবং রিসিভারের যে পেয়ার, সেই পেয়ারের ক্ষেত্রে একটা সেট অফ কিজ থাকে, একটা পাবলিক কি, একটা প্রাইভেট কি। এবার এই পাবলিক প্রাইভেট কি গুলো কিভাবে জেনারেট করা যায়, এই সমস্ত কিছুই হচ্ছে একটু কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল লজিক, এর জন্য আমাদের প্রয়োজন পড়ে। তো সেই জায়গাটা আমরা এই মুহূর্তে এই ছোট সেশনটার মধ্যে হয়তো পারবো না বুঝতে বা বোঝাতে। তো সেটার জন্য একটু ইনডেপথ নলেজ দরকার। আমরা ওটার মধ্যে আজকে যাব না, ভবিষ্যতে যদি কোনদিন আমি সুযোগ পাই আমি অবশ্যই চেষ্টা করবো অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফিটা বোঝানোর, কারণ ওটা আরো বেশি ইন্টারেস্টিং। আজকে আমরা যেটা করব, আজকে আমরা সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফিটা শেখার চেষ্টা করব। তো তার জন্য টুডে উই উইল সি হাউ সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি ওয়ার্কস। তো তার জন্য আমরা প্রত্যেকটা ধাপে ধাপে এগোবো, যে কি কি হয় একটা ক্রিপ্টোগ্রাফি ইমপ্লিমেন্ট করতে গেলে। যদি আমি আজকে করতে চাই, আজ থেকে আমি যা মেসেজ পাঠাবো, আমি যদি মনে করি, যারা যারা এখানে অডিয়েন্সে আছেন সবাই যদি মনে করেন যে আমি আজ থেকে যা মেসেজ পাঠাবো সমস্ত ক্রিপ্টোগ্রাফি ইউজ করবো, তার জন্য তাকে কি করতে হবে? প্রথমে কি করতে হবে না, আমি কাউকে একটা মেসেজ লিখবো। আমি আপাতত একটা চিঠির মতো করেই সবটাকে ভাবছি, ঠিক আছে? তো এই জিনিসটাকে আপনি খুব সহজভাবে ইন্টারনেটের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন। দরকার পড়ে না, সেটাই পরে আসবো, বাট অ্যাপ্লাই করতে পারেন। তো সেন্ডার মানে যে প্রেরক, ধরে নিচ্ছি পার্সন এ হচ্ছে সেন্ডার, সে একটা চিঠি লিখলো। তো এই 4 লাইন সে লিখলো। ক্রিপ্টোগ্রাফির ভাষায় বলা হয় এই চিঠিটা প্লেন টেক্সটে আছে। প্লেন টেক্সট মানে একদম সাধারণ যে টেক্সট আমরা লিখি সেই অবস্থা, এটাকে বলা হয় প্লেন টেক্সট। ক্রিপ্টোগ্রাফির প্রথম অবস্থাতে, ক্রিপ্টোগ্রাফির প্রথম ধাপে আমাকে একটা প্লেন টেক্সটে মেসেজ রাখতে হবে। সেটা হলো এটা,
বেশ, এই অবধি এটা বুঝতে কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে আমার দরকার একটা কি, একটা চাবি। ঠিক আছে, এইখান থেকে কিন্তু একটুখানি করে করে ব্যাপারগুলো ক্রিটিক্যাল হবে। এখানে সেন্ডার বা যে প্রেরক সে একটা চাবি পছন্দ করবে যে হ্যাঁ আমি এই চাবিটা ইউজ করব। চাবিটা কি আসলে? বলা হচ্ছে আ সেট অফ ভ্যালুস দ্যাট ইজ ইউজড টু চেঞ্জ দ্য প্লেন টেক্সট টু আ নিউ ফর্ম, যেটা আমরা একটু আগেও পড়েছিলাম যে আমাকে একটা নির্ধারিত কিছু ভ্যালু নিয়ে নিতে হবে, কিছু একটা লজিক বুঝে নিতে হবে, যেটা ব্যবহার করলে আমার প্লেন টেক্সটটাকে এক নতুন রূপ দিতে পারবো। সেটা হলো আমার চাবি। এবং যেহেতু আমি সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি বোঝার চেষ্টা করছি, এই জায়গাটা একটু মনে রাখতে হবে। আমরা একটু আগে সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি বললাম না, আমরা ওটা শিখছি। তাহলে সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে কি হচ্ছে, এই চাবিটা যে প্রেরক আর যে প্রাপক মানে যে সেন্ডার আর যে রিসিভার দুজনের ক্ষেত্রেই একই চাবি থাকতে হবে। দ্য কি হ্যাজ টু বি দ্য সেম। তাহলে আমি যখন চিঠিটা লিখছি উৎপল স্যারকে, আমি যে কিটা ব্যবহার করব বলে নির্ণয় করলাম, উৎপল স্যারকেও আমাকে জানিয়ে রাখতে হবে আগে ভাগে যে স্যার আমি কিন্তু ওই কিটা ব্যবহার করেই আপনাকে মেসেজটা পাঠাবো। ঠিক আছে, তো ধরে নেওয়া যাক যে দুজনেই জানে যে হ্যাঁ এইটাই চাবি, আমার কি এটাই। তাহলে এই কিটা আমি ব্যবহার করলাম, কিভাবে ব্যবহার করবো সেটা আমরা উদাহরণ দেখবো একটু পরে। আপাতত আমরা প্রসেসটা বুঝে নিই। ঠিক আছে, আর একটু ধৈর্য ধরলে আমরা প্রসেসটা বুঝে নিই। একটা প্লেন টেক্সটে মেসেজ লিখেছি, আমি একটা চাবি সিলেক্ট করেছি যে আমি এই লজিকে এই মেসেজটাকে নতুন একটা রূপে গঠন করব। হ্যাঁ, করে ফেললাম। এই যে যেটা তৈরি হলো দেখুন বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার দিয়ে বোঝানো হয়েছে আর কি, যে এটা একটা নতুন রূপ, যে রূপটা দেখে সহজভাবে আমরা কিছু বুঝতে পারছি না কি লেখা আছে। সেই জন্যই বলা হচ্ছে ইউজিং কি অন দ্য প্লেন টেক্সট। তাহলে আমার যেটা প্লেন টেক্সট যেটা আমি প্রথমে লিখেছিলাম, অরিজিনাল যে আমার লেখাটা, সেখানে যদি আমি একটা চাবিকে ব্যবহার করছি তাহলে একটা সাইফার টেক্সট তৈরি হয়। এইটাকে বলা হয় সাইফার টেক্সট। সাইফার টেক্সটটা কি? সাইফার টেক্সটটা হচ্ছে ইট ইজ নট আন্ডারস্ট্যান্ডেবল উইদাউট দ্য কি। তাহলে আমি স্যার কেমন আছেন এই কথাটা যদি লিখি প্লেন টেক্সটে, সেটাকে যদি তারপর আমি চাবি দিয়ে কনভার্ট করি সাইফার টেক্সটে, এই সাইফার টেক্সটটা কিন্তু যদি কেউ আড়ি পাতে, যদি কেউ আমার মেসেজটা হাতে পায়, সে পড়ে বুঝবে না, সে বলে কি লিখেছে রে বাবা, বোঝাই যাচ্ছে না। তো ইট ইজ নট আন্ডারস্ট্যান্ডেবল উইদাউট দ্য কি। সে কখন বুঝতে পারবে? যদি সে আমার কিটা জানতে পারে। সে যদি জানে যে আমি আর উৎপল স্যার কোন কি ব্যবহার করছি, তাহলে সে হয়তো বুঝতে পারবে যে সাইফার টেক্সটটা থেকে আমি কিভাবে প্লেন টেক্সটটা পেতে পারি। যাই হোক, তো ধরে নেওয়া হচ্ছে যে অ্যাসিমেট্রিক কে ক্রিপ্টোগ্রাফি, যেহেতু ধরে নেওয়া যেতে পারে যে একমাত্র আমি আর উৎপল স্যার আমরা দুজনেই একমাত্র কিটা জানি, এবং আমি একটা সাইফার টেক্সট মেসেজ বানিয়ে ফেলেছি। কিভাবে বানিয়েছি? আমি প্লেন টেক্সটের সাথে কিটাকে ব্যবহার করেছি, দিয়ে আমি সাইফার টেক্সট বানিয়েছি। এই পদ্ধতিটাকেই বলা হয় অ্যাকচুয়ালি এনক্রিপশন, যেটা বড় বড় করে আমাকে হোয়াটসঅ্যাপ, জিমেল, সমস্ত টেলিগ্রাম যা যা আছে সব জায়গাতে, ইভেন আমার ব্যাংকিং এর যে ওয়েবসাইট গুলো সবাই বলে যে আমি এনক্রিপশন দিচ্ছি, আমি তোমাকে এনক্রিপশন প্রোভাইড করছি। তো কোথাও না কোথাও গিয়ে ঘটনাটা এটাই ঘটে যে আমি যে তথ্যটা দিচ্ছি সেটার সাথে তারা একটা কি বা একটা চাবি বা একটা লজিক ইউজ করে সেটাকে অন্য একটা রূপ দিচ্ছে, যাতে এই সাইফার টেক্সট যেটা তৈরি হয়, বারবার বলছি এটা যেটা তৈরি হয় এটাকে বলা হয় সাইফার টেক্সট। এই সাইফার টেক্সটটা যাতে সবার কাছে বোধগম্য না হয় সেরকম একটা রূপ দেওয়া, সেই পদ্ধতিটাকেই বলা হয় কিন্তু এনক্রিপশন। ঠিক আছে, তো এই অবধি এনক্রিপশন কি জিনিস কি না এই অবধি আশা করছি আমি একটু বোঝাতে পেরেছি। কি বোঝাতে পেরেছি? যদি আবার একটা ইয়েস লিখে দেন তাহলে খুব ভালো হয়। বেশ, ধন্যবাদ আপনারা, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন। আমি তাহলে বাকি জায়গাটাতেও চলে যাই, কেমন? বেশ, এরপরে তাহলে এনক্রিপশন আমাদের বোঝা হয়ে গেল। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এনক্রিপশন কি জিনিস, এটা আমি কিন্তু বুঝে গেলাম। ঠিক আছে, এটা ভুলে গেলে আমার চলবে না, আমাকে এটা কিন্তু আরো ধরুন আধ ঘন্টা মতো মনে রাখতে হবে, কেমন? বেশ, তাহলে এনক্রিপশনের যদি আমি একটা ডেফিনিশন খুঁজি, দ্য প্রসেস অফ কনভার্টিং প্লেন টেক্সট টু সাইফার টেক্সট। প্লেন টেক্সট ছিল, ওটা থেকে আমি সাইফার টেক্সট বানালাম। কি করে বানালাম? ইউজিং আ কি, একটা কি ব্যবহার করলাম, ইজ কল্ড এনক্রিপশন। এনশিওরস that the message cannot be read without this key। এই কি বা এই চাবিটা যদি না থাকে তাহলে কিন্তু মেসেজটা পড়া সম্ভব নয়। এমন যদি হলো যে আমি মেসেজটা পাঠিয়ে দিলাম উৎপল স্যারকে, অথচ স্যারকে আমি চাবিটাই বললাম না, স্যার কিন্তু মেসেজটা কোনোদিন পড়ে উদ্ধার করতে পারবেন না, মানে আইডিয়ালি এটা হওয়ার কথা। ঠিক আছে, বেশ, তাহলে এখানে অবধি কিন্তু আমার সবটা ছিল এনক্রিপশন। এরপরে আমরা বাকিটা দেখবো। বেশ, তাহলে সেন্ডার মানে আমি সেন্ডস দ্য সাইফার টেক্সট টু দ্য রিসিভার। রিসিভার মানে উৎপল স্যার। তাহলে আমি
এই দেখুন সাইফার টেক্সটে লেখা চিঠিটাকে নিয়ে আবার সেই পোস্ট অফিসের মাধ্যমেই আমি উৎপল স্যারকে পাঠিয়ে দিলাম। উৎপল স্যার এখানে চিঠিটা রিসিভ করে নিলেন, বেশ কোনো অসুবিধা নেই, ভালো কথা। এরপরে কি হবে? এরপরে উৎপল স্যার যখন মেসেজটা পেয়েছেন, এই মেসেজটা ওনার কাছে চাবিটা জানা আছে, উনি জানেন যে হ্যাঁ অমর তো আমাকে যখন চিঠিটা লিখছে অমর তো এই চাবিটাই ব্যবহার করেছে। উনি সেই চাবিটাকে ব্যবহার করলেই খুব সহজে আমি যে 4টে লাইন লিখে পাঠিয়েছিলাম, স্যার ভালো আছেন, আমি ভালো আছি, এই লাইনগুলো উনি আবার উদ্ধার করতে পারবেন। আবার বলছি যে সাইফার টেক্সটটা আমি পোস্ট অফিসের মাধ্যমে স্যারের কাছে পাঠালাম, স্যার ওটা রিসিভ করলেন, স্যার ওটা পেলেন। স্যারের কাছে চাবিটা যদি আগে থেকে জানা থাকে, সেই চাবিটা ব্যবহার করলেই কিন্তু স্যার আবার আমি কি পাঠিয়েছিলাম অ্যাকচুয়ালি সেটা পেয়ে যাবেন। মানে সাইফার টেক্সট আমি পাঠালাম, উনি কিটা ইউজ করলেন এবং উনি একটা প্লেন টেক্সট আবার জেনারেট করতে পারলেন। সেই জন্য লেখা আছে ইউজিং কি অন দ্য প্লেন টেক্সট অন দ্য সাইফার টেক্সট দ্য অরিজিনাল প্লেন টেক্সট মেসেজ ইজ জেনারেটেড। সাইফার টেক্সটটা পেয়ে উনি তার উপর কিটা ব্যবহার করলেন, উনি একটা প্লেন টেক্সট মেসেজ আবার জেনারেট করতে পারলেন। ঠিক আছে, এটা রিসিভার যে তিনি করলেন। বেশ, তাহলে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে বলা হয় ডিক্রিপশন। এনক্রিপশন আর ডিক্রিপশন আমরা যদি একটু মনে করে দেখি, প্রথম দিকে যে স্লাইডটা ছিল সেখানে লেখা ছিল ক্রিপ্টোগ্রাফিতে দুটো কনসেপ্ট ব্যবহার হয়, একটা এনক্রিপশন একটা ডিক্রিপশন। তাহলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু দুটোই বুঝে গেলাম। এনক্রিপশনে কি হচ্ছে আমরা জানতে পেরেছি, ডিক্রিপশনে কি হচ্ছে আমরা সেটাও কিন্তু একটা আভাস পেলাম। ঠিক আছে, বেশ, তাহলে এরপরে নাও উই নো দ্য ওয়ার্কিং অফ ক্রিপ্টোগ্রাফি, এটা আমরা বুঝতে পারলাম, তাই না? কিন্তু সিকিউরিটিটা কোথা থেকে আসছে এইটাই তো এখনো বোঝা হলো না, সেইটা এবার বুঝি। ভালো করে এই জায়গাটা একটু দেখতে হবে। ঠিক আছে, এবার ধরুন এই যে আমি বাঁ দিকে আছি, আমি সেন্ডার, ঠিক আছে, পার্সন এ, উৎপল স্যার উনি ডান দিকে আছেন, উনি রিসিভার পার্সন বি। তো আমি এই চিঠিটা সাইফার টেক্সটটা আমি পোস্ট অফিসের মাধ্যমে উৎপল স্যারকে পাঠালাম, আমি নিশ্চিন্তে আছি, আমি সাইফার টেক্সট পাঠিয়ে দিয়েছি। এই তৃতীয় ব্যক্তি যার মাথার চারপাশে এখন অনেকগুলো কোয়েশ্চেন মার্ক ঘুরছে, সে হচ্ছে আড়ি পাতার চেষ্টা করছে। সে কি করলো, আবার তার অভ্যেস, সে জানে আমি আড়ি পাতবো। সে পোস্ট অফিসে গিয়ে এখানে সুন্দর করে চিঠিটা খুললো, চিঠিটা খুলে সে দেখলো যা বাকি সব লিখে রেখেছে। সে অনেকক্ষণ ধরে ভাবলো, সে কিছু বুঝতে পারলো না। সেই জন্যই বলা হচ্ছে ইন্ট্রুডার মে রিড দ্য এনক্রিপ্টেড টেক্সট। আমি যেটা এনক্রিপশন করে যে যা জেনারেট করেছি সাইফার টেক্সটটাও সেটা পড়তেই পারে, বাট উইল নট আন্ডারস্ট্যান্ড এনিথিং। সে কিছুই বুঝবে না যদি সে কিটা না জানে। এইটা হলো ক্রিপ্টোগ্রাফির মজা, এইটা হলো একটা সাইফার টেক্সট মেসেজ পাঠানোর মজা। ঠিক আছে, তো সে কিন্তু পড়বে, যার আড়ি পাতা অভ্যেস সে আড়ি পাতবে। কারণ আমি প্রথমেই যেটা লিখে দিয়েছিলাম যে আমার আপনার পক্ষে কারোর পক্ষে সম্ভব নয় চ্যানেলটাকে সিকিউর করা। আমি যে চ্যানেলে কমিউনিকেশন করছি, ইন্টারনেট হোক, আমার বায়ু হোক, যেটাই হোক, সেটাকে সিকিউর করাটা কিন্তু আমার আপনার পক্ষে সম্ভব নয়। আমাদের পক্ষে কি করা বেশি সম্ভব, বেশি সোজা, বেশি সহজলভ্য হচ্ছে আমার মেসেজটাকে সিকিউর করা, মেসেজটাকে নিরাপদ করা। সেটাই কিন্তু আমরা করে ফেলেছি। সেজন্যই ওর মাথার চারপাশে অনেকগুলো প্রশ্ন ঘুরছে, ভেবে মরে যাচ্ছে যে কি দিকলো রে ভাই, আমি বুঝতেই পারলাম না। বেশ, তাহলে এইটা হলো কিন্তু আমার ক্রিপ্টোগ্রাফির হাতে নাতে আমি ফলাফল একটা পেলাম। বেশ, ধরে নেওয়া যাক এবার যে যার আড়ি পাতা অভ্যেস সে তো পাকামি মারবেই। সে কি করলো, সে আমার সাইফার টেক্সটটা নিল, আগের বার সে যেটা করেছিল, সে আমার সাইফার টেক্সট এবার নিল। সে কিন্তু ওটার মাথা মুন্ডু কিছু বুঝছে না, সে মানে বুঝছে না, কিন্তু তাকে একটা পাকামি মারতেই হবে। সে বললো ঠিক আছে তুই এসব করলি তো, ঠিক আছে দেখ আমি কি করি। সে এবার ভুল কিছু একটা সিম্বল বানিয়েটা নিয়ে লিখে দিল, কয়েক লাইন লিখল, দিয়ে সেই চিঠিটা আমার নাম করে সে উৎপল স্যারের কাছে পাঠিয়ে দিল। তাহলে ব্যাপারটা ভালো করে আবার বোঝার চেষ্টা করি। আমি চিঠিটা পাঠিয়েছিলাম সাইফার টেক্সটে, এনক্রিপশন করার পর যার আড়ি পাতা অভ্যেস সে চিঠিটা হাতে নিয়েছে, সেটা পড়ে কিচ্ছু বুঝতে পারেনি। সে নতুন করে নিজের মতো বানিয়ে সে তো কি জানে না, তার কোনো ধারণাই নেই আমি কি লিখেছিলাম। সে কিছু একটা ভুলভাল লিখে টিকে কয়েকটা শব্দ জুড়ে বসে উৎপল স্যারকে পাঠিয়ে দিল। সে ভাবলো সে আমার বিশাল ক্ষতি করে দিয়েছে। উৎপল স্যার যখন ওই আড়ি পাতা ভদ্রলোকের চিঠিটি হাতে পেলেন, তিনি সেই চিঠিটাকে নিয়ে তো তাকে বুঝতে হবে যে হ্যাঁ অমর তো কি লিখেছে দেখি। তো এখানে প্রবলেমটা কি, ইন্ট্রুডার পার্সন সি, এই যে যার মাথায় কোয়েশ্চেন মার্ক ঘুরছে, ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য এনক্রিপ্টেড মেসেজ। সে বুঝছে না সাইফার টেক্সট অ্যাকচুয়ালি কি মানে। হি অর শি মে টেক দ্য সাইফার টেক্সট, চেঞ্জ ইট, সেটা সে বদল করতে পারে, অ্যান্ড সেন্ড ইট টু দ্য রিসিভার, সেটা সে উৎপল স্যারকে পাঠিয়েও দিতে পারে। এবং রিসিভার কি ভাববে, উৎপল স্যার কি ভাববেন যে হ্যাঁ চিঠিটা অমর থেকেই এসছে, স্বাভাবিক পোস্ট অফিস বলছে এটা ওর অ্যাড্রেস থেকে এসছে, খুব ভালো কথা।
কিন্তু এবারে ইন্ট্রুডার ফেসে যাবেন কোন জায়গাটায়, টু ভেরিফাই দ্যাট দ্য মেসেজ জেনুইনলি কামস ফ্রম পার্সন এ, মানে আমার থেকেই যে মেসেজটা এসছে ভেরিফাই কি করে করা যাবে না, এই যে মেসেজটা স্যার পেলেন উনি আবার ওটা একটা কি ইউজ করবেন, চাবিটা ইউজ করবেন, একটা প্লেন টেক্সটে মেসেজ পাবেন, ডেক্রিপশন করবেন মেসেজটা, এটা আমরা বুঝে গেছি অলরেডি। এই ডেক্রিপশন করার পর যেটা দাঁড়াবে, ইফ দ্য ডেক্রিপ্টেড প্লেন টেক্সট ইজ মিনিংলেস, সেটা যদি কোনো মানে না দাঁড়ায়, তাহলে এই উৎপল স্যার বুঝে যাবেন যে এটা অমর্ত্য থেকে আসেনি। কারণ উনি কি জানেন যে অমর্ত্য যখনই আমাকে একটা সাইফার টেক্সট পাঠাবে, তাতে যদি আমি আমার চাবিটা ব্যবহার করি, তাহলে যে প্লেন টেক্সটটা আসবে সেই প্লেন টেক্সটটার মানে আমি কিন্তু বুঝবো, এটা আমার বোধগম্য হওয়ার কথা। তাহলে যদি এমন হচ্ছে যে সাইফার টেক্সটটাতে চাবি ইউজ করেও আমি প্লেন টেক্সটটা বুঝতে পারছি না, সাথে সাথে উৎপল স্যার বুঝে যাবেন যে এটা তার মানে মাঝে কেউ একজন পাকামি মারছে। খুব সিম্পল একটা ব্যাপার। তাহলে এই খুব সুন্দর একটা ব্যাপার, মানে কত সহজে আমরা একটা সুন্দর সিকিউরিটিটা প্রোভাইড করতে পারলাম সিম্পল একটা কি ইউজ করে, তাই না? তাহলে দুটো প্রবলেমই দেখা গেল, যেখানে ইন্ট্রুডার শুধু গাড়ি পাচ্ছে সেখানে সে কিছু বুঝছে না, এবং যেখানে সে আমার নাম করে একটা কিছু পাঠাচ্ছে সেখানে সে ধরা পড়ে যাচ্ছে। মানে তাকে আমি হয়তো চিনতে পারছি না, বাট যে প্রাপক, যে রিসিভার, সে বুঝতে পারছে যে হ্যাঁ চিঠিটা কিন্তু সেন্ডার থেকে আসেনি, মাঝে কেউ একজন আছে যে দখলদারি করছে। বেশ, তাহলে এই অবধি আমরা ক্রিপ্টোগ্রাফি ইউজ করে সলিউশনটা মোটামুটি একটা ধারণা করতে পারলাম। এই অবধি আশা করছি কারোর খুব একটা সমস্যা হয়নি, আর আশা করছি এই অবধি মোটামুটি বোঝা গেছে। তো আবার আমি বলবো একটা ইয়াস ফুটিয়ে দিতে ছোট্ট করে। বেশ, অসংখ্য ধন্যবাদ। আমি আমি বাকিটা আবার তাহলে কন্টিনিউ করি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে খানিকটা হচ্ছে হিস্ট্রি অফ ক্রিপ্টোগ্রাফি। ঠিক আছে, তাহলে ক্রিপ্টোগ্রাফির যে ইতিহাসটা, আমরা খুব একটা ইতিহাস ভূগোলে আমরা যাবো না, মানে খুব একটা অঙ্কেও আমরা যাবো না। ক্রিপ্টোগ্রাফির ম্যাক্সিমামটাই অঙ্ক, তো আমরা খুব একটা কোনোটাতেই যাবো না, কারণ তার ব্যাপারটা খুব হাই উঠবে, ঘুম পাবে, এই ধরনের ব্যাপার হয়ে যাবে। আমরা কি করবো, আমরা জাস্ট জানার জন্য জানবো। তো 1900 BC-তে, যেটা আমি তখন বলে ফেলেছিলাম একবার, যে ইজিপ্টে দেখা গেছিল, এখন যেটা দেখা গেছিল বলা ভুল হবে, এখন দেখা যায় যে তারা পিরামিডে যে হিরোগ্লিফ বলা হয় যত, আমি অত ভুল বলছি, যাই হোক, তাদের যে লেখার পদ্ধতিটা, সেই লেখার পদ্ধতিটার মধ্যে তারা বিভিন্ন কোডেড রাইট ব্যবহার করত। কোডেড রাইটিং, এই শব্দটা একটু স্ট্রেস দিতে হবে। তো সেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি ক্রিপ্টোগ্রাফির চল ধরে নেওয়া হয় যে সেখান থেকে শুরু হয়েছে। তারপরে আমাদের ভারতের একজন ছিলেন চাণক্য বলে, এক বিদ্বান ব্যক্তি ছিলেন। তার বিভিন্ন বই এখনো আমরা, তার বিভিন্ন নীতি এখনো আমরা মেনে চলার চেষ্টা করি। তো তার ছদ্মনাম ছিল কৌটিল্য। তিনি কৌটিল্য নামে বিভিন্ন খুব মূল্যবান কিছু গ্রন্থ লিখে গেছেন। তার মধ্যে একটি হচ্ছে অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্র বইটিতে আমরা বিশদে বিবরণ পাই যে 300 BC, মানে কতকাল আগে, সেই সময়তে দাঁড়িয়ে যারা গুপ্তচর ছিলেন বা যারা সৈনিক ছিল, যে সেনা ছিল, তারা কিভাবে কোডেড মেসেজ ব্যবহার করতো। ঠিক এই ক্রিপ্টোগ্রাফির মতনই তারাও কোডেড মেসেজ ব্যবহার করতো। ঠিক আছে, তার মানে ক্রিপ্টোগ্রাফি কেন বলছি এগুলো, মানে এই যে ক্রিপ্টোগ্রাফিটা হয়তো মনে হবে যে বিশাল ব্যাপার, বা হয়তো মনে হবে যে কি ভুলভাল একটা, তো এটার পিছনেই যে কতটা আমাদের প্রত্যেক দিনের সিকিউরিটি, নিরাপত্তা লুকিয়ে আছে, এটা আমাদের ধারণারও বাইরে। আচ্ছা, 100 BC-তে গ্রিসে একজন রাষ্ট্রনায়ক ছিলেন জুলিয়াস সিজার বলে, খুব বিখ্যাত। তার নামে শেক্সপিয়ারের একটি ড্রামাও আছে, অনেকে হয়তো পড়েওছি। যাই হোক, তো তিনি নিজে একটি ক্রিপ্টোগ্রাফি এক ধরনের একটা নিয়ম উনি তৈরি করেছিলেন, সেটাই আমরা আজকে শিখবো। ঠিক আছে, সেটাকে বলা হয় সিজার সাইফার। এই সিজার সাইফারটা আমরা আজকে দেখবো। বেশ, আরেকটা যেটা না বললে খুব অন্যায় হবে, সেটা হচ্ছে যে এই ক্রিপ্টোগ্রাফি সবচেয়ে বিশদে ব্যবহার করা হয়েছে বিশ্বযুদ্ধের সময়, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, যখন জার্মান সৈনিকরা বিভিন্ন ভাবে গোটা বিশ্বকে হেনস্থা করে রেখেছিল। সেই সময় কিন্তু এই ক্রিপ্টোগ্রাফি বিশাল ব্যবহার করা হয়েছিল, এবং একটি মেশিন তৈরি করা ছিল এনিগমা বলে। এই বিষয়ে আমি চাইবো আপনারা সবাই একটু ইন্টারনেটে সার্চ করলে বহু সুন্দর সুন্দর তথ্য পাবেন। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে মেসেজ গুলো পাঠানো হতো, সেগুলো সমস্ত কিন্তু এনক্রিপশন ডিক্রিপশনের করে পাঠানো হতো, মানে এনক্রিপশন করে পাঠানো হতো,
মাঝখানে যাতে শত্রুপক্ষের কেউ যদি মেসেজটা পড়েও না সে কিছু বুঝতে পারবে, এই ধরনের একটা ব্যাপার ছিল। এবং সেক্ষেত্রে কিন্তু এই যন্ত্রটির আবিষ্কার করা হয় এনিগমা যন্ত্র। এ নিয়ে একটা বিশাল সুন্দর ইতিহাসও আছে, তো আমি চাইবো সবাই এটা একটু নেটে পড়ুন। আজকে সেটার মধ্যে গেলে আর ওই ব্যাপারগুলো আবার সে একটু ঘুম পাওয়ার মতো হয়ে যাবে, তো আমি এগিয়ে যাচ্ছি। তো আজকে যেটা শিখবো আমরা সেটা হলো সিজার সাইফার, হ্যান্ডস অন সিজার সাইফার। তো জুলিয়াস সিজার যেটি প্রচলন করে গেছিলেন বলা হয়, এখন বলা হয় উনি করেছিলেন, হতেই পারে অন্য কেউ, আমি ধরে নিচ্ছি উনি করেছিলেন। তো ওনার নামেই এই সাইফারটি নামকরণ সিজার সাইফার। এটা হলো সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি একটা উদাহরণ, এবং আমরা এতক্ষণ ধরে যে সলিউশনটা দেখলাম অ্যাকচুয়ালি ক্রিপ্টোগ্রাফি বোঝার জন্য, সেটাও কিন্তু সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, সেটা কিন্তু অন্য কিছু না। ঠিক আছে, তো আমি আরেকটু এগিয়ে যাই। আবার আমরা এবার একটা এক্সাম্পল নিয়ে শুরু করি, এবং এই ক্ষেত্রে আমি চাইবো যে আপনাদের অ্যাটেনশনটা আর একটু ক্রিটিক্যালি এদিকে দেবেন। ঠিক আছে, তো আমি সেন্ডার, আমি একটা মেসেজ পাঠাতে চাই, এন্ড আই ওয়ান্ট টু সেন্ড দ্য মেসেজ হ্যালো ডিয়ার স্টুডেন্টস। আমি এই তিনটে শব্দ লিখতে চাই, হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো স্বাভাবিকভাবে এখন আমরা জেনে গেছি যে এটাকে বলা হয় প্লেন টেক্সট। খুব ভালো কথা, তাহলে এগিয়ে যাওয়া যাক। মেসেজটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ, হ্যালো ডিয়ার আর স্টুডেন্টস, এটা হলো আমার মেসেজ। বেশ, এবারে এই সিজার সাইফারের ব্যবহার করে আমাদেরকে বুঝতে হবে যে সিজার সাইফারের নিয়মটা কি। সিজার যখন বানিয়ে গেছেন, উনি তো একটা স্পেসিফিক কিছু বানিয়ে গেছেন, উনি তো আমার নাম দিয়ে দিয়ে একটা বানিয়ে হয় না, উনি একটা কিছু বানিয়ে গেছেন। কি বানিয়ে গেছেন? উনি একটা কি বানিয়ে গেছেন, KEY, একটা চাবি বানিয়ে গেছেন। সেই চাবিটা হচ্ছে শিফট ইচ ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার বা প্রত্যেকটা অ্যালফাবেটকে ধরে বাঁ দিকে 3 ঘর সরিয়ে ফেলো, বাঁ দিকে 3 ঘর সরিয়ে ফেলো, তাহলেই তোমার কাছে একটা কোড তৈরি হয়ে যাবে। এটা হলো সিজারের লজিক। এবারে এই লজিকটা হয়তো এই জায়গাটা পড়ে খুব একটা বোঝা যাচ্ছে না, এবং আমি ধরে নিচ্ছি বোঝা যাবে না, আমি সেই জন্য এইভাবে লিখেছি। হ্যাঁ, যেটুকু যে কোনো বই খুললে এর চেয়েও কঠিন ভাবে লেখা থাকে কথাটা, যে প্রত্যেকটা অ্যালফাবেটকে নিয়ে সব করো। ঠিক আছে, তো তার জন্য আমি কি করব, আমরা কিভাবে বোঝার চেষ্টা করবো একসাথে, সেটা হচ্ছে অ্যাজিউম, আমরা ধরে নেবো প্রত্যেকটা অ্যালফাবেট মিলে একটা সার্কুলার রিং তৈরি করে। কি ধরনের সেটা বুঝি, এখন খালি মাথায় রাখতে হবে। যখন আমরা এগুলো বুঝছি মাথায় রাখতে হবে, আমি কিন্তু সিজার সাইফারে কিটা বোঝার চেষ্টা করছি খালি। ঠিক আছে, তো একটু ধৈর্য ধরে এই জায়গাটা বুঝতে হবে, এটা বুঝে গেলেই কিন্তু বাকিটা মজা। এইখানে একটা গোল মতো জিনিস আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি, এটা কি সবাই দেখতে পাচ্ছেন এবং এটা কি স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে কি লেখা আছে? তাহলে একটা হ্যাঁ বলে দিন, একটা ইয়েস লিখে দিন, তাহলেই হবে। বেশ, তাহলে এটা এই যে ঠিক আছে, থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। তাহলে বাঁদিকে এই যে গোল যে লেখাটা আছে, এখানে দেখুন ABCDEFGH করে আমার যে 26টা অ্যালফাবেট, ঠিক আছে, আমার ইংলিশে আমার যে 26টি অ্যালফাবেট, আমি 26টা অ্যালফাবেটকে লিখেছি। এবং যেটা আগের স্লাইডে লেখা ছিল যে অ্যাজিউম অ্যালফাবেটস ফর্ম আ সার্কুলার রিং, আমি কিন্তু সেটাই করেছি। সমস্ত অ্যালফাবেট গুলো দিয়ে একটা সার্কুলার রিং তৈরি করা হচ্ছে, যে ক্ষেত্রে জেড এর ঠিক পরেই আবার এ শুরু হয়ে যাচ্ছে, তাই না? তাহলে জেড আর এ কে আমি পরপর এনে লাগিয়ে দিয়েছি, তাহলে আমার কাছে একটা সার্কেল তৈরি হয়ে গেল এবং সেখানে অ্যালফাবেট গুলো পরপর লেখা আছে। এবারে যে জিনিসগুলো বলা হবে সেগুলো কিন্তু খুব ভালো করে একটু বুঝতে হবে। আগের স্লাইডে কয়েকটা কথা বলা ছিল, শিফট ইচ ক্যারেক্টার, ভেঙে ভেঙে বুঝি। প্রত্যেকটা ক্যারেক্টার বা প্রত্যেকটা অ্যালফাবেটকে বাঁ দিকে 3 ঘর সরাতে হবে, এটা হলো সিজার সাইফারের নিয়ম। তাহলে আমাকে যদি এ নিয়ে কাজ করতে হয়, যে এ, আমি মাউসটা যেখানে নাড়াচ্ছি আশা করছি দেখা যাচ্ছে, এই এ কে নিয়ে যদি কাজ করতে হয়, এ কে আমি 3 ঘর বাঁ দিকে সরাবো লেফটে, তাহলে 1 ঘর হলে জেড হয়, 2 ঘর হলে এক্স হয়, 3 ঘর হলে এক্স হয়ে যায়। তাহলে এ উইল বিকাম এক্স। তাহলে এ কে আমি 3 ঘর সরাচ্ছি, 1 2 3, আমি এক্স পেয়ে গেলাম। একইভাবে বি আছে, বি কে আমি 3 ঘর সরাবো, 1 2 3, আমি ওয়াই পেয়ে গেলাম। তাহলে বি উইল বিকাম ওয়াই। আমি বোল্ড করে দিয়েছি, যেটা আছে আর যেটা হবে দুটোকে আমি বোল্ড করে দিয়েছি। সি যদি থাকে, সি কে 3 ঘর সরালে 1 2 3, আমি জেড পেয়ে গেলাম। তাহলে সি থাকলে সেটা জেড হয়ে যাবে। একইভাবে যদি ডি থাকে, ডি কে 3 ঘর সরালে 1 2 3, আমি এ পেয়ে গেলাম, তাহলে ডি হয়ে যাবে এ। এরকম ভাবেই যদি ঘুরতে 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 আমি যাই, তাহলে একটা সময়ের পর আবার যখন পাবো, যদি আমার এক্স লেখার থাকে, তাহলে আমি এক্স কে 3 ঘর আবার বাঁ দিকে সরাবো, তাহলে 1 2 3, আমি ইউ পেয়ে যাবো। ওয়াই কে আমি 3 ঘর সরাবো, আমি ভি পেয়ে যাবো। জেড কে আমি 3 ঘর সরাবো, আমি ডাব্লিউ পেয়ে যাবো।
এই যে এইটুকু লেখা আছে, এই লেখাটা এবং এই গোল চাকতিটা, এটা আশা করছি বোঝা গেছে। ঠিক আছে, যদি বোঝা গিয়ে থাকে এবারে কিন্তু খুব ভেবে চিন্তে একটা ইয়েস লিখুন, কারণ এইটা বোঝার উপরেই সবটা নির্ভর করবে। বেশ, অনেকে বেশ, বাহ, খুব ভালো কথা। তাহলে তাহলে যতটা কঠিন ভাবছিল আমি, আমার কাছেই কঠিন ছিল, তাহলে সবাই খুব সহজে বুঝে গেছেন, খুব ভালো জিনিস এটা। বেশ, তাহলে আমরা এটা করি। এবারে নিচেতে একটা জিনিস লেখা আছে, দেখুন, প্লেন আর সাইফার এই ধরনের একটা ব্যাপার লেখা আছে, এবং বেশ কিছু এরকম অ্যারো চলে গেছে নিচের দিকে। তাহলে আমি এই গোল চাকতিটাকে ব্যবহার করেই কি করেছি, আমি এই গোল চাকতিটাকে ব্যবহার করেই লিখে ফেলেছি যে এ মানে অ্যাকচুয়ালি কি। এবং দেখুন, প্লেন কথাটা লেখা আছে এই এবিসিডি গুলোর সামনে, তার মানে আমার কাছে প্লেন টেক্সট কোনটা ছিল? প্লেন টেক্সট ছিল হচ্ছে যে জিনিসটা আমি অ্যাকচুয়ালি লিখে পাঠাতে চাইছি, সেইটাকে নিয়ে একটা স্পেসিফিক কি বা একটা চাবি ব্যবহার করে আমি একটা সাইফার টেক্সট জেনারেট করছি। এটা আমার লজিক ছিল, তাই না? তাহলে আমার কাছে এই মুহূর্তে প্লেন টেক্সটটা কি আছে? প্লেন টেক্সটে আছে এ থেকে জেড অব্দি সমস্ত অ্যালফাবেট। কিটা ব্যবহার করলে, মানে প্রত্যেকটা অ্যালফাবেটকে 3 ঘর বাঁ দিকে সরিয়ে ফেললে আমার কাছে কি পাওয়া যায়? এটা হয়ে যায় এক্স, বিটা হয়ে যায় ওয়াই, সিটা হয়ে যায় জেড। সেই জিনিসটাকে আমি লিখে ফেলেছি। ঠিক আছে, আমি নিজের সুবিধার জন্য প্লেন টেক্সটে অ্যালফাবেট গুলোকে অ্যারো দিয়ে দিয়ে ইন্ডিকেট করে দিয়ে যে সিজার সাইফার ব্যবহার করলে সাইফারে কি আসবে সেটা পেয়ে গেছি। তো প্রত্যেকটা অ্যালফাবেটের জায়গায় আমাকে কি লিখতে হবে সেটা আমি বুঝে গেছি। জেড এর জায়গায় আমি কি লিখবো? ডাব্লিউ। আমি ভি এর জায়গায় কি লিখবো? এস। আমি আর এর জায়গায় কি লিখবো? ও। এই ব্যাপারটা আমি ছক কষে নিয়েছি। বোঝা গেছে? এই জায়গাটা আপনারা সবাই বুঝে গেছে, খুব ভালো কথা। এইবারে কিন্তু আসল মজাটা শুরু। আমার কাছে প্লেন টেক্সটে কি আছে? আমার কাছে আছে হ্যালো ডিয়ার স্টুডেন্টস। ঠিক, আমার কি কাজ? আমার কাজ হচ্ছে যে আড়ি পাচ্ছে তাকে বুঝতে না দেওয়া। তাকে বুঝতে না দেওয়ার জন্য আমি কি করব? আমি এটাকে সাইফার টেক্সটে কনভার্ট করবো বা বদলে নেবো। তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এই কিটা দেখুন, নিচে এই চাবির ছবি দিয়ে আমি কিটা লিখে ফেলেছি। এটাই হলো আমার কি এর লজিক, আমার চাবিটা এটাই। এই চাবিটা খালি এই মুহূর্তে আমি এবং আপনারা জানেন, ধরে নিচ্ছি, মানে আশা করছি জুলিয়াস সিজার জানবেন ও বাকি সবাই গোটা পৃথিবী জানে, বাট এই মুহূর্তে উদাহরণের জন্য আমি ধরে নিচ্ছি আমরাই খালি জানি। এই চাবি অনুযায়ী আমি যদি এই এইচটাকে এনক্রিপ্ট করতে চাই, ভালো করে বুঝতে হবে, আমি যদি এইচটাকে এনক্রিপ্ট করতে চাই, এই এইচটা হচ্ছে প্লেন টেক্সট। প্লেন টেক্সটের এইচ, আমি যেখানে মাউসটা নিয়ে এসেছি সেই জায়গাটা, প্লেন টেক্সটের এইচটা সাইফার টেক্সটে কি হয়ে যাচ্ছে? ই হয়ে যাচ্ছে। দেখুন, আমি এইচ এর জায়গায় ই লিখেছি। প্লেন টেক্সটে এইচ এর পর আছে ই, এই ইটা সেটা কি হয়ে যাচ্ছে? বি হয়ে যাচ্ছে। আমি একটা বি লিখে ফেললাম। এল, হ্যালোর এল, এল এর জায়গাতে প্লেন টেক্সটে এল থাকলে সাইফার টেক্সটে আই হয়ে যাচ্ছে। আমি একটা আই লিখে ফেললাম। দুটো এল আছে, খুব ভালো কথা, আমি দুটো আই লিখে ফেললাম। ও, ও এর জায়গায় সাইফার টেক্সটে কি আছে? এল আছে, আমি একটা এল লিখে ফেললাম। তাহলে আমার হ্যালো কথাটার আমি একটা এনক্রিপ্টেড ফর্ম পেয়ে গেলাম। এতটাই কিন্তু সোজা। কিন্তু এটা সোজা লাগছে কেন? কারণ এই কিটা যেটা নিচে লেখা আছে চাবির ছবি দিয়ে, এই কিটা আমি বুঝতে পেরে গেছি বলেই সোজা লাগছে। বা যে ব্যক্তির কাছে ধরে নিন এই কিটা নেই, সে কি করে বুঝবে? তার পক্ষে বোঝা সম্ভব না। সে সাইফার টেক্সটটা দেখে বলবে, যা বাবা, এটা কি রে। একইভাবে তাহলে আমার ডিআরটাকেও চেঞ্জ করতে পারি, স্টুডেন্টটাকেও চেঞ্জ করতে পারি। আমি ডিআরটা একবার বলেছি, স্টুডেন্টসটার মধ্যে আমি যাচ্ছি না। ডিআর এর ডি, ডিটা হয়ে যাচ্ছে এ, তাহলে ডি এর জায়গায় এ পেলাম। ই আর ই, ইটা হয়ে যাচ্ছে বি, আমি বি লিখলাম। এ আছে, এটা মানে হচ্ছে সাইফারে এক্স হয়ে যাবে, আমি এক্স লিখলাম। আর আছে, আরটা সাইফারে কি হয়ে যাবে? আরটা হয়ে যাবে ও, আমি একটা ও লিখে ফেললাম। এইভাবে আমি কিন্তু আমার যে প্লেন টেক্সটে প্রত্যেকটা অ্যালফাবেট, আমি প্রত্যেকটা অ্যালফাবেটকে নিয়ে সাইফার টেক্সটে একটা এনকোডেড মেসেজ তৈরি করে ফেলেছি। ঠিক আছে, এই ব্যাপারটা কি বোঝা গেছে? তাহলে আবার একটা ছোট্ট করে ইয়েস বলে দিই। বেশ, এটা বোঝা গেছে। আচ্ছা, আমি এখানে দুটো জিনিস, ঠিক আছে, আমি এখানে দুটো জিনিস একটু আমাকে লিখে দেন আপনারা মেসেজে।
সাইফার টেক্সট অটোমেটিক্যালি হবে। হ্যাঁ, আমাদের আজকের দিন দাঁড়িয়ে সাইফার টেক্সট যেটা জেনারেট হয় অ্যাকচুয়ালি এটা অটোমেটিক্যালি হয়। আমি যখন হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ টাইপ করছি, সাইফার টেক্সটটা কিন্তু হোয়াটসঅ্যাপ নিজেই তৈরি করে নেয়। আমি চেষ্টা করব, আমাদের এটা একটু খানিকক্ষণ চলবে, তারপরে আমি চেষ্টা করব কিছু প্রশ্ন নিয়ে নেওয়ার, ঠিক আছে? তো একটু যদি অপেক্ষা করেছেন আমি বুঝিয়ে নিই, তারপরে অবশ্যই সবকটা প্রশ্নের উত্তর। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য। আর বেশি বাকি নেই, মানে আমি বেশিক্ষণ আর চালাবো না। তো এই যে এনক্রিপশনটা হয়ে গেল, এবারে কমিউনিকেশনটা কি ধরনের হবে এইটা বুঝলে হয়তো মানে আমি বেশ মজা পাচ্ছি ভাবতে, আপনারাও হয়তো পাবেন। তাহলে আমি সেন্ডার, আমি একটা মেসেজ পাঠাবো, আমি উৎপল স্যারকে একটা মেসেজ পাঠাবো, এবং আমি বুক ফুলিয়ে গর্ব করে এই সাইফার টেক্সটে পাঠাবো যে হ্যাঁ আমি একটা সাইফার টেক্সট তৈরি করতে পেরেছি। আমি স্যারকে এটা লিখে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিলাম। বেশ, পোস্ট অফিস মাধ্যমে পাওয়া সাইফার টেক্সটটা নিয়ে উৎপল স্যার কি করবেন, উনি ডেক্রিপশন করে নেবেন। উনি আবার সাইফার টেক্সটটা রাখবেন। প্রথমে এই চাবিটা ওনার কাছেও তো আছে, যেটা প্রথমে বললাম সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। আমার কাছে যে চাবিটা আছে ওই একই চাবি উৎপল স্যারের কাছে থাকতে হবে। আশা করছি ওনার কাছে চাবিটা আছে। ওনার কাছে ওই চাবিটা থাকে, উনি কি বুঝবেন, উনি দেখবেন যে ই মানে হচ্ছে, অমর্ত্য লিখেছে ই, আচ্ছা ই মানে কি ছিল, ই মানে হচ্ছে সাইফার টেক্সট। ই কোথায়, এই যে ই মানে হচ্ছে এইচ। বেশ, তাহলে অমর্ত্য প্রথমে এইচ লিখেছে। তারপর আছে হচ্ছে বি, বি মানে সাইফার টেক্সটের বি, এই যে বি, বি মানে হচ্ছে ই, তাহলে একটা ই বসে গেল। সাইফার টেক্সটের আই, সাইফার টেক্সটের আই মানে হচ্ছে আসলে এল, এল বসে গেল। দুটো আই আছে, দুটো এল বসে গেল। সাইফার টেক্সটের এল, সাইফার টেক্সটের এল এই যে এইখানে, এটার মানে হচ্ছে একটা ও। তাহলে উৎপল স্যার পেয়ে গেলেন যে প্রথম শব্দটা অমর্ত্য লিখেছে হ্যালো। এইভাবেই হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই তিনটে শব্দই কিন্তু উনি উদ্ধার করতে পারবেন। এবং এরপরে আমরা তাহলে বুঝলাম যে আমি সাইফার টেক্সট, প্লেন টেক্সট এসব দিয়ে কিভাবে একটা মেসেজকে একটু লুকিয়ে, একটু সাবধানে, একটু বাঁচিয়ে পাঠাতে পারি। ঠিক আছে, আরো মজা আসবে। রেজাল্ট হচ্ছে যে রিসিভার হ্যাজ ফাউন্ড দ্য অরিজিনাল মেসেজ, হ্যালো ডিয়ার স্টুডেন্ট, রিসিভার পেয়ে গেছে। মজা হচ্ছে ইন্ট্রুডারের। ইন্ট্রুডার রিডস দ্য মেসেজ। ইন্ট্রুডার কি করছে, তার সে অভ্যেস, সে আড়ি পাতবে। সে পোস্ট অফিসে গিয়ে সে চিঠিটা খুলে দেখলো যে এই ধরনের একটা কি সব লিখেছে। কি লিখেছে কিছুই বুঝছি না, কারণ তার কাছে সে কিটা নেই। সে জানেই না যে প্রত্যেকটা অ্যালফাবেটকে বাঁ দিকে 3 ঘর সরাতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। তার তো জানা নেই। এটা কে জানে? আমি জানি আর উৎপল স্যার জানে। সেই জন্যই বলা হচ্ছে ইন্ট্রুডার মে রিড দ্য এনক্রিপ্টেড টেক্সট বাট উইল নট আন্ডারস্ট্যান্ড এনিথিং উইদাউট দ্য কি। চাবি ছাড়া সে কিছু বুঝবে। ঠিক আছে, তো এইটা হলো অ্যাকচুয়ালি ক্রিপ্টোগ্রাফির মজা। তাহলে একটু হালকা করে একটা সামারি করে নিয়ে আমরা আমার মোটামুটি পার্টটা আমি শেষ করবো আজকে। ক্রিপ্টোগ্রাফি কি করে, ক্রিপ্টোগ্রাফির রোলটা আশা করছি আমরা সবাই মোটামুটি একটা বোঝার চেষ্টা করলাম। আমি আশা করছি বুঝতে পেরেছি। তো ক্রিপ্টোগ্রাফি হেল্পস ইন সিকিউরিং আওয়ার কমিউনিকেশন। আমাদের যে কমিউনিকেশনটা সেখানে একটা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে। এবং আমরা উই হ্যাভ লার্নড আ সিম্পল সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি টেকনিক। আজকে আমরা শিখলাম একটা টেকনিক, সেটাকে বলা হয় সিজার সাইফার। এবং এই বিষয়ে আপনারা নেটে অনেক সার্চ করতেন, বিভিন্ন টেকনিক আছে। মানে সিজার সাইফারটা শেখানো হলো কারণ ওটা এই কম সময়ের মধ্যে শেখানো সম্ভব। আরো বহু টেকনিক আছে, সেগুলোর জন্য অনেকটা আর একটু বেশি সময় দিতে পারলে হয়তো ভালো হয়। যাই হোক, যে জায়গাটা, যে প্রশ্নগুলো এবার আমাদের মনে আসে, আমি সেই প্রশ্নগুলোর কয়েকটা প্রশ্ন একটু নিজে থেকেই চেষ্টা করছি বলার। তাহলে কি সিজার সাইফারটাই সব? না, নয়। এরকম বিভিন্ন টেকনিক আছে এবং আরো কমপ্লেক্স, আরো অনেক জটিল টেকনিক আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। আমরা ব্যবহার করি মানে কি, আমাকে কি এনক্রিপশন ডিক্রিপশন করতে হয়? যেটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন একজন, দেখলাম। না, আমাকে করতে হয় না। এটা কে করে? আমি যদি হোয়াটসঅ্যাপ ইউজ করি, হোয়াটসঅ্যাপ করে দিচ্ছে আমার জন্য। ফ্রিতে করছে? হ্যাঁ, ফ্রিতে করছে। হোয়াটসঅ্যাপ নিজেই এটা আমার জন্য করে দেয়। আমি যখন আমার ফোন থেকে একটা মেসেজ লিখে যখন সেন্ড বাটনটা করে দিই, সেই মেসেজটা যাওয়ার আগে সেটা এনক্রিপ্ট হয়ে তবে গিয়ে অন্য কারোর কাছে যায়। ঠিক আছে, একইভাবে জিমেলে আমি যখন একটা মেল পাঠাই, সেই মেলটাও কিন্তু অন্য কারোর কাছে যাওয়ার আগে এনক্রিপ্ট হয়ে তার কাছে পৌঁছায়। ঠিক আছে, তো এই এনক্রিপশনটা একটা ফ্যাসিলিটি হিসেবে ওনারাই অফার করেন, ওই কোম্পানিগুলো আমাদেরকে অফার করে দেয়। আমাদেরকে নিজেকে কিন্তু এই কি, কোন কিটা ইউজ হচ্ছে, চাবি কোনটা ইউজ হচ্ছে, এটাকে আমরা জানি না, আমাকে জানতে হয় না। এটা ওই কোম্পানিটাই নির্ধারণ করে দেয়। ঠিক আছে, এবং এইভাবে কিন্তু সিকিউরিটি গুলো দেওয়া হয়। এবার লাস্ট যেটা বক্তব্য, একটাই কথা, সেটা হচ্ছে যে অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি যেটা ছিল, যেটা আমরা শিখলাম না, ঠিক আছে, সেইটা কিন্তু আরো অনেক কমপ্লেক্স এবং সেই হিসাবেই সেটা বুঝে ওঠা অনেকটা কঠিন। সে কারণে
বাস্তব জীবনে জিমেইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সবাই অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফিটার উপর জোর দেয় এবং সেটাই ব্যবহার করে। তো আপাতত এইটুকুই আমার বোঝানো ছিল। আমি আশা করছি সবাই খানিকটা হলেও বোঝাতে পেরেছি। তো উৎপল স্যার যদি অ্যালাউ করেন তাহলে আমি কিছু প্রশ্ন, যদি আপনারা চ্যাটেই টাইপ করতে পারেন তাহলেই হবে, আমি কিছু প্রশ্ন উত্তর নেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই স্যার। আপনাকে অমর্ত্য স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি Security is a big deal to everyone doing business on the web. Learn how to keep your customers and your business safe with an SSL certificate. Have you ever noticed that some web addresses begin with HTTP and others start with HTTPS? The added S means the site has SSL security. SSL stands for Secure Sockets Layer. It's technology that keeps sensitive information like credit cards, bank account numbers, user names and passwords out of the hands of cyber crooks. How? By encrypting or scrambling data while it passes between websites and web servers, keeping it from being intercepted. Once it reaches